স্বাগত। একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে সূচকের পতনের মধ্য দিয়ে, যদিও সারাদিন জুড়ে কিছুটা উত্থান পতন এবং এরকম একটি ওঠানামার মধ্য দিয়ে কিন্তু লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। কিন্তু দিনের শেষটা হয়েছে সূচকের পতনে এবং 15 পয়েন্টের মতো নেগেটিভ থেকে লেনদেন শেষ করেছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের। আমরা যেটা দেখতে পাচ্ছি যে 5205 পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে, 15 পয়েন্ট কমে লেনদেন শেষ করেছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। আপনারা দেখছেন যে 181টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, দর বাড়ার সংখ্যা 153টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 58টি। এবং টার্নওভার যদি বলি যে সেখানেও কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হচ্ছে, যেটা গত কার্যদিবসের থেকেও কম লেনদেনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল 727 কোটি টাকা এবং আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে 714 কোটি, প্রায় 715 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং দিন শেষে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফার্মা এবং ইন্স্যুরেন্স এই 4টি সেক্টর যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ অবস্থানে থেকে লেনদেনের সমাপ্তি হয়েছে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়ে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর আমরা শুনে নিলাম। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক রাজু আহমেদের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, বাজার আসলে কোন দিকে যাচ্ছে? আমরা দিন দিন দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ কমেই যাচ্ছে। সূচক কমে যাওয়াটাও সেটাও একটা বিষয়, কিন্তু লেনদেন যখন কমে যায় সেটা তো আসলে বাজারের জন্য একটা আস্থাহীনতা। এটা নিয়ে কি বলবেন? সার্বিকভাবে আসলে দেশের অর্থনীতি, বিশ্ব পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে পুঁজিবাজারের উপর আস্থা যে ফিরে আসার মতো এমন কোনো পরিস্থিতি আসলে সৃষ্টি হয়নি, যে কারণে আসলে বিনিয়োগকারীরা কখনো যখন 2 পা এগিয়ে আসলে আবার 1 পা পিছিয়ে যাচ্ছে, কখনো 1 পা এগিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছে, যে কারণে আসলে ঘুরে ফিরে কিন্তু একই অবস্থানে আছে। আপনি লেনদেনের পরিমাণের যে কথাটা বলেছেন, আমি মনে করি যে গত 2 সপ্তাহ বা গত 1 মাসে, বিশেষ করে নির্বাচনের পর থেকে এখানে কিছুটা হলেও কিন্তু ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। কারণ একটা সময় কিন্তু এটা 400, 300, 350, 400 কোটিতে নেমে গিয়েছিল। সেখান থেকে কিন্তু মোটামুটি ভাবে 700 র কাছাকাছি, 700 কোটি টাকার কাছাকাছি কিন্তু লেনদেন হচ্ছে। যদিও কোনোদিন বাড়ছে, কোনোদিন কমছে, কিন্তু মোটামুটি ভাবে একটা মানে ইঙ্গিত আমরা পাই যে যদি অর্থনীতিটা একটু ঘুরে দাঁড়ায় এবং যুদ্ধ পরিস্থিতিটা একটুখানি যদি মানে নিশ্চিতভাবে শান্ত হয়, তাহলে হয়তো আমাদের পুঁজিবাজারে কিছুটা পজিটিভ ইঙ্গিত আমরা হয়তো পেতে পারি লেনদেনের দিক থেকে। জি, আপনি যেটা বলছেন যে আস্থাটা আসলে বিনিয়োগকারীদের তৈরি হয়নি এখনো, যে আস্থাটা তৈরি হয়নি সেটার পেছনে কারণটা কি, এটা যদি একটু জানতে চাই। কারণ আমি এটা বললাম শুরুতেই যে দেশের অর্থনৈতিক পরিস্থিতিটা আসলে মানে ঘুরে দাঁড়াবার মতো এরকম কোনো মানে কনফিডেন্স কিন্তু বিনিয়োগকারী বলেন, যারা উদ্যোক্তা বলেন, তারা কেউই কিন্তু পাচ্ছে না। এখানে গত 4 বছর বা 5 বছরে অর্থনীতিতে যে সমস্ত ঘটনা ঘটেছে একের পর এক, ডলার ক্রাইসিস থেকে যখন আমরা শুরু হলো, তারপরে ব্যাংকে ব্যাপক ধরনের লুটপাট, তারপরে একটা মানে বড় ধরনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে সরকার পরিবর্তন হলো। সেই সরকার যারা 18 মাস আসলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করলেন, তারা অনেক ক্ষেত্রে অনেক সংস্কারের কথা বলেছেন, অনেক সংস্কারের কাগজে কলমে করেছেন, কিন্তু অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, মুভ করতে পারে, এইরকম কোনো পদক্ষেপ কিন্তু আমরা তাদের দিক থেকে পাইনি। বরং তারা এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যেটা আসলে বিনিয়োগকারীদের, মানে বড় বিনিয়োগকারী যাদেরকে আমরা শিল্প উদ্যোক্তা বলি, তাদের কিন্তু নানানভাবে নিরুৎসাহিত করেছেন, যার ফলে অর্থনীতিতে আপনি জিডিপিতে একটা কিন্তু স্থবিরতা বিরাজ করছে এবং জিডিপি প্রবৃদ্ধি কিন্তু খুব বেশি আমরা আশা করতে পারছি না। মানে এই সমস্ত অর্থনীতির, মানে মেইনস্ট্রিম অর্থনীতির নানান রকমের কারণে পুঁজিবাজার যদি, মানে অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকে, অর্থনীতি যদি নতুন করে মুভ না করে, আপনি পুঁজিবাজারে কিন্তু আশা করতে পারবেন না যে পুঁজিবাজার খুব বেশি মানে শক্তিশালী অবস্থানে যাবে। বিশেষ করে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের উপর কিন্তু পুঁজিবাজারে অনেক কিছু নির্ভর করে। সেক্ষেত্রে অনেকগুলো কোম্পানি যে নানান কারণে আঘাতপ্রাপ্ত হয়ে বন্ধ হয়ে গেছে, সেগুলো কিন্তু নতুন করে চালু হয় নাই। ব্যাংক সেক্টরে যেই টাকা নিয়ে মানে যারা পালিয়ে গেছে, সেই টাকা কিন্তু উদ্ধার হয়নি। নতুন বিনিয়োগের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তালিকাভুক্ত যেগুলো শিল্প প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান, তারা কিন্তু খুব বেশি প্রফিট করতে পারছে না। যদিও কিছু কিছু কোম্পানি আমরা দেখতে পাচ্ছি গত 1-2 মাসে যারা ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেখানে কিছুটা আশাবাদের জায়গা আগের চেয়ে তৈরি হয়েছে, কিন্তু এমন কোনো
পরিস্থিতি সৃষ্টি হয়নি যে আপনি নিশ্চিতভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করে ভালো একটা রিটার্ন পেতে পারেন। আর সর্বোপরি হচ্ছে যে মানুষের হাতে তো আসলে বিনিয়োগ করার মতো সঞ্চিত অর্থ থাকতে হবে। সেই অর্থই নাই। মানুষের মানে কর্মসংস্থানে বড় ধরনের আঘাত বিভিন্নভাবে এসেছে। সেখানে পুঁজি ভেঙে বা সঞ্চয় ভেঙে মানুষকে খেতে হচ্ছে। তো সেখানে সে পুঁজিবাজারে বিনিয়োগ নতুন করে করবে কি করে? এখানে যারা পুঁজিবাজার এখন ঘুরে ফিরে যারা লেনদেন করছেন মূলত তারা পুঁজিবাজার নির্ভর, যাদের ঘর সংসার চলে, অর্থাৎ পুঁজিবাজারেই যাদের জীবন জীবিকার উৎস, ঘুরে ফিরে কিন্তু সেই মানুষগুলোই আর কি বেশিরভাগ এখানে লেনদেন করছেন। হয়তো একদিন কিনছেন, 2 দিন পরে সেটা বিক্রি করে কিছুটা প্রফিট ম্যাক্সিমাম। তাহলে আসলে গত এইভাবে 1.5 আসলে বছর বাজারটা বা মুভ করছে। তো নতুন বিনিয়োগকারী, দেশি বিদেশি নতুন বিনিয়োগ না আসা পর্যন্ত আসলে পুঁজিবাজার ভালোভাবে এখানে মুভ করার কোনো সম্ভাবনা আমি দেখি না। যে তাহলে কি আমরা আসলে বলতে পারি যে গত 1.5 বছর বা 2 বছর ধরে যে সংস্কার হচ্ছে বা সংস্কারের কথা বলা হচ্ছে সেটা আসলে সময়ের অপচয়? না, সংস্কারে এমন সময়ের অপচয় তো অবশ্যই। পরিবর্তন একটা ঘটেছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ আশা করেছিল যে আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু গুণগত এবং পরিমাণগত 2 ধরনের পরিবর্তনই কিন্তু হবে। কিন্তু আমরা কাগজে কলমে যেই সময় ক্ষেপণ করে যে সমস্ত সংস্কারের বিষয়গুলো এসেছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, আমরা কিন্তু কোথাও তার কোনো প্রতিফলন এখন দেখতে পাচ্ছি না, বা গত 1.5 বছরে আমরা দেখিনি। আপনি বলেন যে এই আমাদের এখানে যে রেগুলেটর বিএসইসি যেই প্রক্রিয়ায় আগে কাজ করত, এখানে কি পরিবর্তন এসেছে? তাদের কর্ম প্রক্রিয়ায় কি পরিবর্তন এসেছে? দ্বিতীয় কথা হলো, তারা এখন পর্যন্ত গত 2 বছরে একটা নতুন কোম্পানি তারা পুঁজিবাজারে নিয়ে আসতে পারে না। তাহলে বিনিয়োগকারীরা কি দেখে আকৃষ্ট হবে? যে সমস্ত কোম্পানি নানান কারণে লুটপাট হয়েছে, ব্যাংক খাত, আর্থিক প্রতিষ্ঠান, সেগুলোই তো এখন আসলে হচ্ছে আপনার তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আছে। তো সেখানে মানুষ কোন ভরসায় সেই শেয়ারগুলা নতুন করে কিনবে? দ্বিতীয়ত, শিল্প প্রতিষ্ঠান বা উৎপাদনমুখী শিল্পের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত আছে, সেইগুলোর অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা, রপ্তানি, আমদানি, সবই তো সূচকগুলো নেতিবাচক অবস্থানে আছে। তাহলে মানুষ কোন কনফিডেন্সে নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগে যাবে? সেই ধরনের কোনো মানে আশাবাদের জায়গা তো আসলে গত 1.5 বছরে কোন এই যে সরকারটি গেল তারা তো মানুষের মধ্যে সেই কনফিডেন্স তৈরি করতে পারে নাই। সুতরাং সময় ক্ষেপণ যদি আপনি বলেন, সেটা আসলে আমরা বলতে পারি যে যে প্রত্যাশাটা মানে মানুষ করেছিল, সেই প্রত্যাশা পূরণের জায়গা থেকে অবশ্যই সময় ক্ষেপণটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিনিয়োগকারীদের একটা জোর দাবি ছিল, কমিশনের সংস্কার ছিল, আর সেটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে একটা গুঞ্জনও ছিল কমিশনের পরিবর্তনের বিষয়ে। তো সেটা আসলে কতটা এই সময়ে যৌক্তিক মনে হচ্ছে এবং পুঁজিবাজারের জন্য কতটা জরুরি বলে মনে হচ্ছে আপনার? মানে দেখেন, আমরা এখানে যখনই যে কোনো ঘটনা ঘটে আলোচনায় আমরা ব্যক্তির পরিবর্তনকে আসলে গুরুত্ব দিই। ব্যক্তির পরিবর্তন গুরুত্বপূর্ণ যখন ব্যক্তি চিহ্নিতভাবে কোনো রকমের কারসাজির সাথে, লুটপাটের সাথে, অনিয়মের সঙ্গে জড়িত। অবশ্যই সেই ধরনের চিহ্নিত ব্যক্তিদের যাতে পুঁজিবাজারের রেগুলেশনের দায়িত্বে তারা না আসতে পারে, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংস্কৃতির পরিবর্তন, আইন এবং বিধির মানে কার্যকর পরিবর্তন এবং কার্যকর প্রয়োগ। আমাদের পুঁজিবাজারে কিন্তু কারসাজির বিরুদ্ধে বলেন, যে মানে পুঁজিবাজারটা সঠিকভাবে পরিচালনার জন্য এখানে আইন এবং বিধিমালার কিন্তু কোনো অভাব নেই। কিন্তু এগুলোর প্রয়োগের ক্ষেত্রে এই রাজনৈতিক যে হস্তক্ষেপ এবং মানে যারা হচ্ছে এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, পুঁজিবাজার তাদের খেলার পুতুলে যে পরিবর্তন করার যে সংস্কৃতি, সেইটা ভবিষ্যতে হবে না এরকম কোনো কনফিডেন্স কিন্তু এই প্রয়োগের মধ্য দিয়ে বা সংস্কৃতি পরিবর্তনের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের কিন্তু সেরকম আশ্বস্ত করতে পারে না। সুতরাং এখানে ব্যক্তির পরিবর্তন করবেন একের পর এক, শেষ পর্যন্ত ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন করতে করতে একটা সময় কিন্তু সেই পদে লোকই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এরকম হয়তো আমাদের রেগুলেটরের মানে রেগুলেটরি যে বডি, তাদের ওই পদের পরিবর্তনের ক্ষেত্রে একসময় এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে কোনো ব্যক্তি হয়তো সেখানে দায়িত্ব নিতে চাইবেন না। ব্যক্তির পরিবর্তন যদি ব্যক্তি চিহ্নিত, আমি যেটা আগেই বলেছি, চিহ্নিত কোনো অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি বা তার প্রবণতা যদি সেটা থাকে, সেই ধরনের ব্যক্তিকে অবশ্যই পরিবর্তন করতে হবে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ম, বিধিমালা এবং সংস্কৃতির পরিবর্তন এবং এটা কার্যকরভাবে প্রয়োগ করা। যে আসবো একটু অন্য প্রসঙ্গ নিয়ে। গতকালকে আমরা একটা বিষয় দেখেছি যে মিউচুয়াল ফান্ড সেক্টর, অর্থাৎ এই যে সেক্টরটা এনএভির থেকে হচ্ছে একেবারে
নিচে যা ট্রেড হচ্ছে প্রতিটি ইউনিটের শেয়ার দর ট্রেড হচ্ছে। তো এই সেক্টরটার হচ্ছে কিছুটা র্যালি আমরা দেখেছি গতকাল এর আগের কার্যদিবসে। তো সেটা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে? আরেকটা বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টরের যে বিধিমালা প্রণয়ন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই জায়গাতে অবসায়ন বা ওপেন এন্ড রূপান্তর কোনটি আসলে বেশি বিনিয়োগকারীদের জন্য লাভজনক মনে হচ্ছে আপনার কাছে? প্রথমত হচ্ছে যে মিউচুয়াল ফান্ড কিন্তু একটা পুঁজিবাজারের মূল প্রাণ, এবং মিউচুয়াল ফান্ড যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে একটা পুঁজিবাজার কিন্তু স্থিতিশীল, মানে একটা পুঁজিবাজার তৈরি হতে পারে। কিন্তু আমাদের এখানে মিউচুয়াল ফান্ড নিয়ে অতীতে যে সমস্ত অভিজ্ঞতা তৈরি হয়েছে, এখানে মিউচুয়াল ফান্ডের নামে কিছু ব্যক্তি এবং কিছু প্রতিষ্ঠান এখানে কিন্তু তাদের মানে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জায়গা থেকে মিউচুয়াল ফান্ডগুলোকে ব্যবহার করেছে, যেটার ফলে একটা সময়ে মিউচুয়াল ফান্ডের দাম এক অস্বাভাবিক মানে অবস্থানে ছিল। মিউচুয়াল ফান্ডের বেসিক্যালি হচ্ছে এনইভির কাছাকাছি 10% বা 20%-এর উপরে বা নিচে থাকা যুক্তিসঙ্গত, কিন্তু এক সময় এটার অবস্থান মানে খুবই মানে ফুলে ফেপে উঠেছিল। বর্তমানে এটার মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা বাস্তবতা মানে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা। তো এখান থেকে আসলে মিউচুয়াল ফান্ডগুলো যদি সঠিকভাবে পরিচালিত হয়, এই বর্তমান পুঁজিবাজারে কিন্তু মিউচুয়াল ফান্ডের মানে ফান্ডের যারা পরিচালনা করেন, যদি তারা সঠিকভাবে কাজ করেন, এখান থেকে কিন্তু ভালো প্রফিট করা মিউচুয়াল ফান্ডগুলোর পক্ষে সম্ভব। কারণ মিউচুয়াল ফান্ড যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা করে, তারা নানানভাবে গবেষণা এবং তারা আলোচনা পর্যালোচনা করে কোম্পানির ভালো মন্দ দেখে কিন্তু তারা শেয়ারটা লেনদেন করতে পারেন, যেটা ব্যক্তি বিনিয়োগকারীর পক্ষে সম্ভব না। তো ব্যক্তি বিনিয়োগকারী এবং আরেকটা হচ্ছে যে মানুষের যেই স্বল্প ছোট ছোট পুঁজি দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে খুব বেশি মানে ভালো করা সম্ভব না। তারা যদি আসলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং মিউচুয়াল ফান্ডগুলো যদি ভালোভাবে রান করে, তাহলে তাদের পক্ষে কিন্তু প্রফিট করা সম্ভব। তো গতকাল বা এই সাম্প্রতিক বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেগুলেশনের পরিবর্তন ইত্যাদির আলোচনার প্রেক্ষিতে হয়তো কিছুটা মানে মিউচুয়াল ফান্ডগুলো রান করছে। তবে আমি মনে করি যে দীর্ঘমেয়াদে যদি এই ফান্ডগুলোকে বাজারে একটা শক্তিশালী অবস্থানে দাঁড় করানো যায়, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অতীতে এই ফান্ডগুলো পরিচালনা করে নানানভাবে কারসাজি করেছে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করেছে, তাদের মানে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং তাদের কাছ থেকে এই মিউচুয়াল ফান্ডগুলোতে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ক্ষতিপূরণ আদায় করা, এবং নতুন মিউচুয়াল ফান্ড দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত যাদেরকে দেওয়া হচ্ছে তাদের ট্র্যাক রেকর্ড দেখে এবং তাদের ব্যক্তিগত এবং কোম্পানির পরিচিতি বা তাদের উপর কতটুকু ভরসা করা যায় সেটার প্রেক্ষিতে যদি সঠিকভাবে মিউচুয়াল ফান্ডগুলো আসলে পরিচালনা করেন, পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করে, তাহলে কিন্তু এই সেক্টরটা যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের পুঁজিবাজারও এটার একটা ভালো ইতিবাচক প্রভাব পড়তে পারে। তো এই নতুন যেই রেগুলেশনের কথা বলা হচ্ছে, সেখানে অবশ্যই বিনিয়োগকারীর স্বার্থ দেখে এই অবসায়নের যে পদ্ধতি, এই যে যুগের পর যুগ একটা মিউচুয়াল ফান্ড কখনো চলে না, অবশ্যই সেগুলোর অবসায়নের একটা রাস্তা থাকতে হবে, এবং সেখান থেকে নতুন করে বিনিয়োগকারীরা আবার নতুন মিউচুয়াল ফান্ডে যাতে বিনিয়োগ করার কনফিডেন্স পায়, সেভাবে এই ফান্ডগুলোকে পরিচালনা করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক রাজু আহমেদের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।